বিদেশ গমনেচ্ছুদের লাখ লাখ টাকা হাতিয়ে লাপাত্তা এক রিক্রুটিং এজেন্সি। নবায়ন না করায় লাইসেন্স স্থগিত করে দেয় বিএমইটি। তবে বাইরার ওয়েবসাইটের সদস্য তালিকায় রয়েছে নাম। ব্যাখ্যা জানতে যোগাযোগ করা হলে সদুত্তর না দিয়ে বরং উত্তেজিত হয়ে সাংবাদিকতা শেখাতে আসেন বাইরা প্রশাসক। দেশে বেশি রিক্রুটিং এজেন্সি থাকায় মান যাচাই করে অনুমোদন দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন শিকদার। স্যার, আপনাকে এসব বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। আপনার একটু শুরুতেই জানছে যে এই যে অনিয়ন্ত্রিত এবং দৌরাত্ম্য অবৈধ এজেন্সিগুলো, সেক্ষেত্রে আসলে সরকারের কিংবা সংশ্লিষ্ট দপ্তরের দেখভাল কতটা মনে করছেন আপনারা? এটা দীর্ঘদিনের সমস্যা, তাই না? এই সমস্যাটা আসলে আমাদের কোনো সমাধানের কোনো অপশন দেখছি না। এর মূলত কারণটা হচ্ছে যে আমাদের যেই পরিমাণ বাজার আছে, কত 8 থেকে 10 লাখ, যদি লাস্ট 5 বছরের হিসাব ধরি, আমাদের প্রায় গড়ে 8 থেকে 10 লাখ বিদেশি শ্রমিক যায়। এই 8 থেকে 10 লাখ লোকের জন্য 1800-র উপরে রিক্রুটিং এজেন্সির আদৌ প্রয়োজনীয়তা আছে কিনা, এটা কিন্তু অনেকদিন ধরে এই কোশ্চেনটা ছিল। এই একই কোশ্চেন কিন্তু আপনার নেপালেও কিন্তু আছে। নেপালও বাজারটা ছোট, কিন্তু ওদেরও রিক্রুটিং এজেন্সি অনেক। কিন্তু যেহেতু ওই নেপালে আপনার কমিউনিস্ট গভর্নমেন্ট ক্ষমতায় ছিল বলে তাদের কাছে তাদের পলিসি, গভর্নমেন্টের পলিসি ছিল ওয়ার্কার রাইটকে এনশিওর করা, ওয়েলফেয়ারকে এনশিওর করা, এই জন্য তারা এটাকে ম্যানেজ করতে পেরেছে। কিন্তু বাংলাদেশ এটা কখনো ম্যানেজ করতে পারে না। এর মূল কারণটা হচ্ছে, আপনি যদি দেখেন, আমি যদি 1800 মানে রিক্রুটিং লাইসেন্স মানে এজেন্সি যদি দেখি, আপনি দেখবেন যে সর্বোচ্চ 600-700 এটার মালিক। মানে একই পরিবার যে রিক্রুটিং এজেন্সি আছে, তারা একই পরিবার, তার ছেলের নামে, মেয়ের নামে, তার বইয়ের নামে, এভাবে করে তারা লাইসেন্স খুলে রাখে, তাই না? তা এই যে লাইসেন্সটা খুলে রাখে নিজের নামে, এবং এখানে অনেকে আবার সরকারি কর্মকর্তারাও কিন্তু আবার শেয়ারও যুক্ত থাকে। এটা কিন্তু ওপেন সিক্রেট, সবাই জানি। তাহলে এই যে একজন যে আরেকজনের নামে যে করতেছে, তাই না? একটা কম্পিউটার যখন প্রোগ্রাম ডিজাইন করে যায়, সে একটা কী করে, মিসম্যাচ করার চেষ্টা করে, ডুপ্লিকেশনটা যেটা বের করার চেষ্টা করে। তো এইটার কিন্তু উদ্যোগ কিন্তু আপনার কখনো কিন্তু আপনার এই প্রবাসী মন্ত্রণালয় কিন্তু করে নাই। এবং যার কারণে যদি করতো সিস্টেমটাকে, তাহলে সে বলতে পারতো যে তোমার একই পরিবারে তোমার 4 জনের নাম থাকে কিভাবে। তাহলে তার মানে আপনি যদি এখন একটা অ্যাকশন নেন একজনকে, যে একজন লাইসেন্সের বাতিল করে দেওয়ার অ্যাকশন নেওয়ার, তাহলে সে তার বইয়ের নামে সে লোক পাঠাতে পারবে, সেটা ছেলের নামে, মেয়ের নামে লোক পাঠাতে পারবে। তো এই যে একটা সিস্টেমটাকে, যেটাকে আমরা বলছি গুড গভর্নেন্স নাই, অথবা একটা করাপশনের একটা জায়গাটা, এটা কিন্তু কখনো হয় না। এই প্রবলেমটা আপনার কিন্তু আজ থেকে 30 বছর আগে ইন্ডিয়াতে ছিল। তো ইন্ডিয়া কি করেছে, আপনার ইন্ডিয়া তারা র্যাঙ্কিং সিস্টেম ডেভেলপ করেছে। যেন আমাদের যেমন ইউনিভার্সিটিতে যেমন পাবলিকেশন কতটুকু আছে, আপনারা গবেষণা কতটুকু হয়, ফান্ড করতে এর বেস করে ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং হয় আপনার। ঠিক সেরকমভাবে ইন্ডিয়াতে রিক্রুটিং এজেন্সি তারা র্যাঙ্কিং করেছে। র্যাঙ্কিংটা হচ্ছে যে কার ভিতর কে কত লোক পাঠাচ্ছে, সে পাঠানোর ভিতরে সে কিন্তু গুড গভর্নেন্স মেনটেন করছে কিনা, তার ওইখানকার আবার ইভ্যালুয়েশন আছে, মানে কমপ্লেন আসতেছে কিনা, যার কমপ্লেন কম, এইভাবে করে সে ABC ক্যাটাগরি সে রিক্রুটিং এজেন্সি হয়। আর প্রোফাইলটাকে তারা ইন্টারনেটে এমনভাবে তারা সুন্দর করে সাজিয়েছে, তারা সরাসরি আপনার এমপ্লয়ার যারা লোক নিতে চায় যেসব দেশ থেকে, তারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারে, কোনো ভায়া কিন্তু হয় না। কিন্তু আমাদের তো এই র্যাঙ্কিং সিস্টেম না, যেটা আমরা দীর্ঘদিন ধরে আলাপ করে আসছি, যে রিক্রুটিং এজেন্সিদের অবশ্যই একটা লাইসেন্স র্যাঙ্কিং সিস্টেম থাকতে হবে। এই র্যাঙ্কিং সিস্টেম না থাকার কারণে, এবং তাদের প্রোফাইলটা দেখবেন কিন্তু হ্যাপহ্যাজার্ড, মানে কোনো ওয়েবসাইটে যদি দেখবেন, অনেকে দেখবেন ওয়েবসাইটই নাই। তো এইগুলোর যে যতক্ষণ একটা গুড গভর্নেন্স আপনি এনশিওর না করতে পারবেন, আপনার সরকার যদি এটাকে না করতে পারে, আপনি আমাকে দেখান তো যে রিক্রুটিং এজেন্সি কিন্তু অনেক মানে আপনার কেউ যদি 2 নম্বর করে, দেখেন কঠিন কিন্তু শাস্তি আছে। আপনি এখনো পর্যন্ত একটা রিক্রুটিং এজেন্সিকে দেখাতে পারবেন না যে নজির রিয়েলি তাকে জেলে যেতে হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত আছে, কিন্তু কোনো আপনি কিন্তু দেখাতে পারবেন না। কারণ আইন আছে, প্রয়োগ নাই, প্রয়োগ হলেও ফাঁক-ফোকর আছে, সেটা দেখার কেউ নাই। অনৈতিক দৌরাত্ম্য নিয়ে আমরা অনেকদিন ধরে রিপোর্ট করছি, আপনারাও কথা বলছেন, সরকারের সাথে কাজ করেন। সেক্ষেত্রে প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল সেখানেও আপনারা কাজ করেছেন, সেখানে আসলে কতটুকু ফিডব্যাক পেয়েছেন এসব বিষয়ে? না, প্রিভিয়াস গভর্নমেন্টের মানে একটা হচ্ছে যে ওইখানে আবার ডিফারেন্ট সিন্ডিকেট গ্রুপ, মানে মাইগ্রেশন সেক্টরটা এটা পলিটিসাইজ হয়েছে, মানে রাজনীতিকরণ হয়েছে 2000 সালের পর থেকেই, তাই না? তা যেই গ্রুপটা সবচেয়ে শক্তিশালী হয়েছে, পরের সরকার আসলে তারা তাদের সাথে ম্যানেজ করে তারা থাকে, নতুন আরও হয়। যেমন আমাদের প্রিভিয়াস গভর্নমেন্টে যে দেখা গেছে, আপনার সব 5 কুতুব বলা হতো এই রিক্রুটিং এজেন্টকে মেনটেন করার জন্য, 5 কুতুব ছিলেন। এইটা তা একটা জিনিস ছিল যে আপনার এই মানুষ জানতো যে এই গ্রুপটা এটা ম্যানেজ করতেছে, যার কারণে বাইরে যেমন মনে করেন গত গভর্নমেন্টের আগে প্রায় 6 মাস আগে আপনার তুর্কিমিনিস্তান থেকে একটা গ্রুপ আসছিল বাংলাদেশ তারা মাইগ্রেন্ট ওয়ার্কার নেওয়ার জন্য। তো পরে আমরা পেপারে দেখলাম যে গ্রুপটা দেখা করেছিল আপনার যে ব্যবসায়ী সালমান এফ রহমানের সাথে। এখন সালমান এফ রহমান তো সে তো কনসার্ন পাচ্ছ না, তার তো দেখা করার কথা ছিল প্রবাসী মন্ত্রণালয়ের কাছে। তো এগুলো ইন্ডিকেশন করতে কীভাবে সিন্ডিকেট হয়। কিন্তু একটা জিনিস হচ্ছে, ঠিক আছে আপনি
একা কন্ট্রোল করছেন, যেন মালয়েশিয়া কি করেছে, মাহাতির মোহাম্মদ একা দেশটাকে কন্ট্রোল করেছে, কিন্তু তার ভিতরে কি ছিল, আমার ডেভেলপমেন্ট করতে হবে, দেশটা সে তো নিজে বড় কন্ট্রোল ছিল। করে। মানে আপনার যদি সেই মেন্টালিটি থাকতো, ঠিক আছে আমি মাইগ্রেশন সেক্টরটাকে আমি কন্ট্রোল করতেছি, কিন্তু আমার উদ্দেশ্যটা হবে এই সেক্টরটাকে গুড গভর্নেন্স করা, কিন্তু সেটা তো করা হয় নাই। তো সেক্ষেত্রে এই যে ঢালাওভাবে চলছে একের পর এক রাজনীতিকরণ সবকিছু মিলে, মানে ইন ফিউচার কিংবা আমাদের গোলটা কি হওয়া দরকার কিংবা কি দেখছেন আগামীতে? না, এইটা একটা আমরা ভেবেছিলাম যে বর্তমান গভর্নমেন্টে যারা আছেন, উপদেষ্টা যারা আছেন, যে তারা হয়তো সমস্ত প্রেশারের উপরে থেকে, তাই না, এটাকে আপনার গুড গভর্নেন্সের আওতায় আনা। কিন্তু এটা বোঝা গেল যে যে এই গভর্নমেন্ট আসলে পারবে না, কারণ তার রাজনৈতিক শক্তিটা নাই। রাজনৈতিক শক্তি যদি না থাকে তাহলে সে একটা মিনিস্ট্রি বলেন, তারপর নন গভর্নমেন্ট যে ফাংশনাল বডিগুলো, যেটা হচ্ছে আপনার এই যে বাইরাটারা, এদেরকে তারা কন্ট্রোল করতে পারবে না, রাইট? এই জন্য পরবর্তী সরকার তার দায়িত্ব, যদি এই সরকার যদি তাই সে যদি সমস্ত প্রেশার থেকে যদি সে করতে পারতো, তাহলে পরবর্তী সরকারের জন্য কাজটা সহজ হতো। কিন্তু এখন যেটা হচ্ছে, পরবর্তী সরকার যে আসবে তাকে এই সেক্টরটাকে তার জন্য অনেক চ্যালেঞ্জ হবে, কারণ আমাদের মার্কেট কিন্তু সংকুচিত। আমরা কিন্তু আগের মতো লোক পাঠাতে পারছি না। আমাদের প্রায় এবার কথা প্রায় 6 থেকে 8 লাখের মতো গিয়েছে, এবার এর বেশি যাচ্ছে না। এখন যদি আমাদের, এবং মার্কেটটাও এক পর্যন্ত সৌদি আরব বেসড, অন্য মার্কেট কিন্তু খুলছে না। আপনি এবারে জেনে থাকবেন যে দুবাই কিন্তু এখন কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু লোক নিবে না। এর কারণটা হচ্ছে নেপালে যে জেনজির যে রেভলিউশন হয়েছে তারা স্টপ করে দিয়েছে, রাইট? আর সেই কারণে বাংলাদেশ থেকে, যেটা বাংলাদেশ একটা অভ্যুত্থান হয়েছে। আবার এইটার আরেকটা কারণ হচ্ছে যে আপনার ওনাদের ভিতরে একটা রাজনীতির কোনো মানে কালচারাল কোনো এক্সচেঞ্জ, মানে এই যে একটা জেনজি একটা রেভলিউশন হলো বাংলাদেশে, তারা চায় না যে এই মতলম্বী মানুষ অথবা যারই অভিজ্ঞতা আছে সে মনে করেন দুবাইতে গিয়ে সে একটা দুবাইয়ের পার্সনের সাথে এটা শেয়ার করুক, সে চায় না, কারণ তার ভিতরে তখন জেনজি একটা রেভলিউশন হইতে পারে, রাইট? তাদের তো আপনার রাজা সিস্টেম। এই জন্য তারা এখন কিন্তু কড়াকড়ি করছে। আর এই জন্যই আমাদের কোশ্চেনটা হচ্ছে, যারা আজকে যে প্রবাসীদের ব্যালট বাক্স নিয়ে যারা রাজনীতিটা করার চেষ্টা করছে, চুরি করার চেষ্টা করতেছে, এইটা যদি ব্যাকফায়ার করে, যদি এখন যদি মাইগ্রেন্ট ওয়ার্কাররা রাজনীতি নিয়ে ওই দেশে গিয়ে যদি মারামারি করে, তাহলে আমাদের কিন্তু লোক নেওয়া বন্ধ করে দিবে। কাজে রাজনীতি কিন্তু আমাদের দেশে অর্থনীতিকে টিকে রাখতে পারবে না, এটা সবার সচেতন হওয়া উচিত। সেক্ষেত্রে বাইরে যে সংগঠনগুলো আমরা দেখি, বিভিন্ন পরিচয়, বিভিন্ন সংগঠন পরিচয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে, মিছিল করা হচ্ছে, মিটিং করা হচ্ছে, বিভিন্ন গ্রুপ, সেক্ষেত্রে সেগুলো বন্ধ করা দরকার কিনা? না, এটাকে গুরুত্ব দিতে হবে এই কারণে, কারণ আপনি কিন্তু খেয়াল করবেন যে সৌদি আরব, আপনার দুবাই এবং ওমানের সাথে ইন্ডিয়ার একটা সম্পর্ক কিন্তু এটা খুব খারাপ আছে। এর কারণটা হচ্ছে, এবং কাতারের ভিতর খারাপ হয়েছে সম্পর্ক, এবং এই সম্পর্ক মূল খারাপ হওয়ার কারণটাই হচ্ছে আপনার ইন্ডিয়ান মাইগ্রেন্ট ওয়ার্কাররা ওইখানে মানে সৌদি আরবের কাবা শরীফকে ইউজ করে তারা আপনার মনে করেন যে তাদের বিভিন্ন মূর্তির এগুলো করতে গিয়ে যেটা হয়েছে, দুই দেশের ভিতরে টেনশন শুরু হয়েছে। মাইগ্রেন্ট ওয়ার্কারকে বাধা দিয়েছে, বের করে দিয়েছে তারা, যে ওয়ার্কার করেছিল। কিন্তু এইটা নিয়ে দুই রাষ্ট্র কিন্তু আপনার দ্বন্দ্ব হয়েছে প্রচণ্ড। এটা এখন যদি আমার যদি মাইগ্রেন্ট ওয়ার্কাররা তারা ফেসবুক মনে করেন সৌদি আরবে থেকে অথবা দুবাইতে থেকে যদি ফেসবুক ইউজ করে যদি ওইখানে যদি মারামারি করা হয়, এই যে ডিজিটাল যে ইস্যুগুলো ফেসবুক টেসবুক গ্রুপ করে, তাহলে কিন্তু আমরা কিন্তু মার্কেট হারাবো। এইটা কিন্তু আমাদের এখনই সচেতন করতে হবে, যেটা আমাদের প্রি ডিপার্চার যে ট্রেনিংগুলো হয়, এই ইস্যুগুলো কিন্তু আসে নাই। আমরা কিন্তু সবসময় প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে পাবো না যে দুবাই সরকারের সাথে আলোচনা করে আপনার জেল থেকে ছুটে আনা। এখন যদি এরকম এই যে এগুলো কিন্তু আমাদের ট্রেনিংয়ে নাই, যে তুমি কিন্তু ওসব দেশে গিয়ে কিন্তু তুমি কিন্তু রাজনীতি করতে পারবা না, তাই না? ওদের দেশে সব রাজনীতি করাটা খুবই নিষিদ্ধ, এবং কয়েকজনকে অ্যারেস্টও করেছে কিন্তু সৌদি গভর্নমেন্ট বাসায় বাসায় গিয়ে। মালয়েশিয়াও একই অবস্থা, এরাও কিন্তু স্টপ করে দিয়েছে, কিন্তু বাংলাদেশকে তারা এটা পছন্দ করছে না। আবার তার ভিতরে মালয়েশিয়ার ভিতরে একটা গ্রুপ আছে, তারা আইএসএর সাথে যুক্ত হয়ে তারা ইনস্টেবল করতেছিল মালয়েশিয়াতে, এবং মালয়েশিয়া গভর্নমেন্ট পাঠাই দিছে। এটার ফলো আমরা গভর্নমেন্ট থেকে পাই নাই যে এটা কতটুকু সত্য। তো এগুলো যদি এই যে মাইগ্রেন্টে যদি এই ধরনের কাজগুলো যদি করে, তাহলে তো তার কি উদ্দেশ্য হবে জানি না, কিন্তু আমাদের দেশের যে রেমিটেন্স, যে এই বছরে প্রায় 32,000 পাউন্ড, 32 বিলিয়ন পাউন্ড এসেছে, সেটা আমরা হারাবো। আমরা চাই যে আগামীতে এই গমনোচ্ছুদের, বিদেশি গমনোচ্ছুদের আরো সুশাসিত একটি পথযাত্রা রচিত হোক। জি, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনা যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম বিদেশ গমনোচ্ছুদের যাত্রা এবং অনৈতিক যে এজেন্সিগুলো আছে সেই এজেন্সির দৌরাত্ম্য। আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন শিকদার।